দলকেও বিসর্জন দেওয়া, কারণ ৭০ অনুচ্ছেদ আসলে তার হাতে একক ক্ষমতা নিয়ে এসেছিল। এটার মধ্যে দিয়ে আমাদের পুনর্গঠনটা হয়নি। চব্বিশের এই ব্যাপারটা একটা উদাহরণ দেই, যে ধরেন দুইটা ছোট্ট ঘটনা, একটা হচ্ছে যে একটা বিপ্লবের বলেন বা একটা অভ্যুত্থানের বলেন, একটা বড় আকাঙ্ক্ষা থাকে জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা। আমরা যদি জাতি গঠন ব্যাপারটা বুঝি, তাহলে জাতি গঠন হওয়া মানে হচ্ছে জাতির সক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা গত সরকারগুলোর কথা জানি যে এত বড় বড় ব্রিজ কালভার্ট হয়েছে, আমরা কালভার্ট বানাতে পারি, আমাদের প্রকৌশলীরা ব্রিজ বানানোতে যুক্ত হন নাই। আপনি যদি পদ্মা সেতুর খোঁজ নেন, সেখানে হয়তো বালুর মান গুণাগুণ নির্ধারণের ছোট ছোট কাজ বাংলাদেশের প্রকৌশলীদের দেওয়া হয়েছে, আর এই বাকি পুরো কাজটা চীনা প্রকৌশলী সম্পন্ন করেছে। এটা যমুনা ব্রিজের জন্য সত্য, এটা 100 বছর আগে হার্ডিঞ্জ ব্রিজ যখন হয়েছে সেটার জন্য সত্য। জাতীয় সক্ষমতা আমাদের কখনো বৃদ্ধি করতে দেওয়া হয় না, বা প্রকল্পগুলো এমন থাকে। এখন এই সরকার যেভাবে তাড়াহুড়ো করে চট্টগ্রাম বন্দর ইজারা দিতে চাচ্ছে, আমি সেই একই জিনিস দেখতে পাই যে আমরা যদি বলি 24 একটা পরিবর্তন এসছে, তাহলে আমাদের তো দরকার যে স্বচ্ছভাবে খেয়াল করা যে কি কি কারণে চট্টগ্রাম বন্দর অচল থাকে, তার অদক্ষতা কোন জায়গাতে, আবার তার অদক্ষতা পুরোটা নিজের অদক্ষতা নাকি কোনো কোনো জায়গাতে ভৌগোলিক সমস্যা আছে, যে সেখানে জোয়ার ভাটা হয়, সেখানে পলি এরকম, সেখানে গভীরতা এত যে এত বড় জাহাজ সেখানে যেতে পারবে না। আমরা সেই প্রশ্নগুলোকে জাতীয়ভাবে মীমাংসার বদলে আমরা সরাসরি সরকারের দিক থেকে উদ্গ্রীবভাবে বিদেশি প্রতিষ্ঠান হাতে দেওয়ার প্রায় চেষ্টা করো। যে আপনি যে শফিক সাহেবের কথা বলছেন, তার ব্যক্তিগত আগ্রহ দেখে সকলে ভয় পেয়ে গেলেন যে তিনি কোনো বিদেশি প্রতিষ্ঠান হয়ে কথা বলছেন নাকি জাতীয় স্বার্থের পক্ষে কথা বলছেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু দাঁড়ালো। নানান চাপে সমালোচনা আমরা অনেকে লিখেছি, এখন এই বিষয়ে একটা আলাপ আলোচনার কথা আসছে, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এটা গোপনে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যেটা থেকে আমি আবারও উদ্বিগ্ন হচ্ছি, যে ধরেন আমাদের দেশে যখন কম্পিউটার সায়েন্স এসছে, সেটা কিন্তু অনেক আগে বুয়েটে, এবং কয়েক দশক ধরে আমরা এই কম্পিউটার সায়েন্সের লোকজনকে কিংবা সফটওয়্যার বিজ্ঞানী তাদেরকে, প্রযুক্তিবিদ তাদেরকে তৈরি করছি। সম্প্রতি বিশ্বব্যাংকের একটা প্রস্তাব, অনেকগুলো প্রস্তাব পাশ হয়েছে, যেখানে বাংলাদেশের সফটওয়্যার খাতে প্রায় 250 মিলিয়ন কিংবা তার কম বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। বাংলাদেশের চাহিদা কি, এটা বিশ্বব্যাংক ঠিক করে দিচ্ছে ওখানে, আপনি না। যে দেশে সফটওয়্যার বিজ্ঞানীরা, প্রযুক্তিবিদরা তারা দুনিয়ার নানান দেশে কাজ করেন এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানে আছেন, সেই দেশে বিশ্বব্যাংক ঠিক করে দিচ্ছে তোমার এই জিনিস চাহিদা। এবং সেই চাহিদা যেগুলো আমরা দেখবো, সেখানে এনবিআর, সেখানে আছে পরিকল্পনা কমিশন, সেখানে আছে আরও এরকম সরকারি সব সংস্থা, যেগুলোর সাথে সেখানে আমার সমস্ত গুরুত্ব জাতীয় তথ্য উপাত্ত ডেটা থাকে। আপনারা জানেন এটা ডেটার যুগ, যার কাছে যে যত ডেটা তথ্য উপাত্ত আছে সে দেশে তত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে আমাদের বন্ধু বুয়েটের শিক্ষকরা যেটা বলছেন, অধ্যাপকরা যেটা বলছেন, যে এবং সেখানে কিন্তু বড় বড় পিএইচডি করার লোকজনের কথা বলছি আমি, যে বুয়েটের সেই অধ্যাপকদের কথা, যারা বলছেন যে বুয়েট হয়তো যে সফটওয়্যারটা 20 কোটি টাকায় বানাতে পারবে, কিংবা আমাদের দেশীয় একটা প্রতিষ্ঠান হয়তো 40 কোটি টাকায় বানাতে পারবে, সেটা বানানোর জন্য একটা বিদেশি প্রতিষ্ঠানকে 200, 300, 400 কোটি টাকার রেকর্ডও আছে। এই গত আমলে এনবিআর এবং আরও অনেকগুলো সরকারি সংস্থায় এত অনেকগুলো ভয়ানক ঘটনা ঘটেছে, যে আপনি 200, 300, 400 কোটি টাকা দিয়ে সফটওয়্যার বানিয়েছেন, সেটা কোনোদিন কোনো কাজে লাগে নাই। সেই একই কাজ আপনি করছেন আপনার দেশের মানুষদেরকে বঞ্চিত রেখে এবং দেশের সক্ষমতা বিকাশের কোনো সুযোগ না দিয়ে। আমরা কি আসলে ওই 47 সালে শেখ মুজিবুর রহমানের গল্পটার মতো পুরনো সমস্ত শক্তিকে ফেরত আনার বন্দোবস্ত করছে কিনা, জনগণের চোখের আড়ালে এই ঘটনাগুলো ঘটছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এক। আর দুই হচ্ছে যে আমরা আবার যদি মব বলি, মবের সাথে মব হচ্ছে মানুষের হতাশা, অবিশ্বাস এবং সরকারের প্রতি অনাস্থার একটা বড় কারণ। আমি বুঝি দুইটা কারণের মধ্যে একটা, সরকার অনেক ক্ষেত্রে নিজেই উস্কায়, তাকে প্রেশার গ্রুপ বলে মিষ্টি করে বকা দিয়ে, অন্যদিকে মানুষের মধ্যে এই হতাশাগুলো তৈরি হয়। এবং মানে ওই যে মানে মানে মব নিয়ে বিখ্যাত আলোচনাগুলোর মধ্যে একটা আছে, একটা বক্তব্য হচ্ছে এটা, যে মানুষ যখন মনে করে যে সরকার এই বিচারটা করে না কিংবা সরকার কিছু একটা লুকায়, তখন সে মনে করে যে জনগণ রাষ্ট্রের মালিক হিসেবে তারই এখতিয়ারটা হাতে নিয়ে নেওয়া উচিত। তো ফলে আমাদের যে জাতীয় পুনর্গঠন না হওয়া, তারই একটা দিকে দেখি যে আমরা অর্থনীতিও একইভাবে 24-এর আগের জায়গায় চলে যাওয়ার এক সম্ভাবনা তৈরি হয়, আর একই সাথে জনগণের মানসিকতার দিক থেকেও সেই পুরনো বিপদগুলো সে আবার ফিল করতে থাকে। ফিরোজ ভাই, এই জনগণের মানসিকতার এই জায়গাটা থেকে যদি একটু দেখতে চাই, যে জুলাই হত্যাকাণ্ড, মানে এইটা তো একটা বিরাট
হত্যাকাণ্ড আমরা মনে হয় 1971 ছাড়া আর কোনো উদাহরণই পাবো না যে গত 100 বছরে যে এত মানুষকে এরকম নির্মম ভাবে। আবার ধরেন এখন এমন একটা যুগ যে প্রত্যেকটা ঘটনার এত ভালোভাবে ডকুমেন্টেড, এত কিছুর পরেও জুলাই হত্যাকাণ্ডের বিচার বা শেখ হাসিনার বিচার, এই বিষয়টা কি এক ধরনের একটা কেতাবি বিষয়ে পরিণত হয়ে যেতেছে কিনা, মানে হ্যাঁ এইটা সহ আপনি বুঝতে চাই যে ধরেন জুলাই শুরু হইলো, সোশ্যাল মিডিয়াতে আবার আমরা আওয়ামী পন্থীদের যেভাবে জুলাই নিয়ে শেমিং করা বা এই ভুল কি বুঝতে পারতেছো, দেখলাম সজীব ওয়াজেদ স্ট্যাটাস দিয়ে বলতেছে কি তোমাদেরকে আমরা ক্ষমা করে দিচ্ছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের কি ফিরে আসার সম্ভাবনা আছে? আর হচ্ছে আমাদের এখানে বিচার প্রক্রিয়াটা কি ঝুলে পড়তেছে কিনা কোনোভাবে, এই সবকিছু। অনেক ধন্যবাদ। আমি পুরনো প্রসঙ্গে একটু কথা বলে, যদি মানে আমার ধারণা যে বেশি প্রলম্বিত না হয়, যে কথা বলে এটাতে আসি, কারণ আমরা আগের প্রসঙ্গে একটা জিনিস বাদ পড়ে গিয়েছে, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী এই যে রাজাকার মুক্তিযোদ্ধা বাইনারি, এইটা বাদ দেওয়া যে কেন দরকার ছিল এবং জাতীয় সমঝোতা সেটা একটা অংশ হওয়া দরকার। আমরা সেই আলোচনাটা একটু সংক্ষেপে হলেও করি। আমি এটা বারবার বলে এসছি বা লিখে এসছি যে 71-এ যারা যুদ্ধাপরাধী ছিলেন, এটা পাকিস্তানি হানাদার বাহিনীর অংশ হোক কিংবা দেশের মতো তারা যারা অংশীদার ছিল, তাদের প্রত্যেকের শাস্তি পাওনা এবং এই শাস্তিটা নিশ্চিত করতে হবে, এইটা নিয়ে কোনো কথা হতে পারে না। এক, দুই, এই শাস্তি দেওয়ার পরে বাকি যাদেরকে আপনি পাবেন যারা পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিল কিংবা তার পক্ষে ছোটোখাটো ভূমিকা রেখেছে কিন্তু কোনো মানবতা বিরোধী অপরাধ করেনি, তাদেরকে আপনি কি করবেন? আপনি কি আজীবন কাল ধরে অপমানিত করতে থাকবেন, নাকি তাদেরকে আপনি জাতির মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে থাকবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রশ্ন আমার কাছে মনে হয়। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা রাষ্ট্রের অবশ্যই উচিত প্রধান যারা অপরাধী তাদের বিচার করার পরে অবশিষ্টদেরকে সমাজের মধ্যে নিয়ে নেওয়া। কারণ এই অবশিষ্ট সকলকে আপনি আসলেই মেরে ফেলতে পারবেন না। তাদের জন্য জেলখানা বানাতে গেলে অত বড় জেলখানা, দেশটাই একটা জেলখানা, একটা জেলাই হয়তো একটা জেলখানা বানাতে হবে, এটা সম্ভব হয় না। ফলে তাদেরকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটা রাখা খুব দরকার। আমরা 71 সালে দুইটাই দেখেছি, দুইটাই হয়নি। একদিক হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, সাধারণ ক্ষমা ঘোষিত হয়েছে এবং বড় বড় যুদ্ধাপরাধীরা ছাড় পেয়েছেন। আমি বলবো যে আমি জানি না কত বছর, তাদের মৃত্যুদণ্ডই দিতে হবে কেন? 5 বছর জেল হতে পারে, 10 বছর হতে পারে, 2 বছর হতে পারে, শাস্তির মাত্রা অনুযায়ী। এবং তারা ক্ষমা প্রার্থনা করে মানে অপরাধের শাস্তি ভোগ করা শেষে ক্ষমা চেয়ে সমাজের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এটা একটা স্বাভাবিক সঙ্গত প্রক্রিয়া হওয়ার কথা। সাধারণ যুদ্ধাপরাধীদের বেলায় আমি বলবো যে একদমই একটা সাধারণ ক্ষমায় ঘোষণা করা উচিত ছিল, যারা এরকম কোনো কাজের সাথে যুক্ত না। কিন্তু আপনার এই সাধারণ ক্ষমার আওতায় আসলে সকলেই, আওয়ামী লীগের লোকজন যতই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুক, সকলেই এসছে। কিন্তু আওয়ামী লীগ এই জিনিসটাকে জেদ টেনে গিয়েছে এবং সবসময় বিভাজনের রাজনীতিটা করে এসছে। এবং 2013 সালের পরে এই জিনিসটা কত গভীরভাবে হলো এটা আমাদের প্রজন্মের সকলেই এটা সামনে থেকে দেখেছেন। 24-এর পরও আমার বক্তব্যটা একই, যে আওয়ামী লীগের যারা প্রধান অপরাধী ছিলেন, তার যারা সহযোগী ছিলেন, অর্থনীতি রাজনীতি এগুলোকে যারা ধ্বংস করেছেন, তাদের বিচার হওয়াটা দরকার, শাস্তি হওয়াটা দরকার। একই সাথে আপনি ছাত্রলীগের একজন সাধারণ কর্মী, তাকে যদি থানায় গ্রেফতার করাতে হবে, এটা নিয়ে বারবার দঙ্গল তৈরি করতে থাকেন, আপনি দেখবেন যে একদিকে বিচার প্রক্রিয়াটা হয় না, আরেকদিকে আপনি সমাজের মধ্যে একটা স্থায়ী নৈরাজ্য তৈরি করতে থাকেন, যেটার কোনো মানে হয় না। মানে নুরুল হুদার জেলে থাকা উচিত ছিল, সে কেন জেলে নাই সেটাই একটা আশ্চর্য প্রশ্ন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা যাদের বিরুদ্ধে কোনো রকম মানে এরকম যদি লোক থাকে যে যাদের বিরুদ্ধে কোনো রকম অপরাধের অভিযোগ নাই, তারা ওই নিপীড়ন করে নাই যে নিপীড়ন তাদের অনেক লোক করেছেন, তাহলে তাদেরকে আপনি সমাজের মধ্যে ধীরে ধীরে অন্তর্ভুক্ত করে ফেলবেন একটা জাতীয় সমঝোতার ভিত্তিতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল, আমরা এই চেষ্টাটা আসলে দেখি নাই। ফলে আপনি যে শত শত মামলা তৈরি করছেন, আপনার মনে রাখা দরকার যে 13 সালে যুদ্ধাপরাধের যে ট্রাইব্যুনাল গঠিত হলো, অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা তার সাথে যুক্ত ছিল। তারা ধীরে ধীরে সেখান থেকে সরে গিয়েছিল, কারণ তারা দেখতে পাচ্ছে যে প্রক্রিয়াটার মধ্যেই এই ভুয়ো সাক্ষী তৈরি করা কিংবা মানে যে যেখানে ছিলেন না তার ব্যাপারে সেরকম মামলা তৈরি করা, সেগুলোর মধ্যে একটা জোর করে ফাঁসি দেওয়ার যে এমন একটা বন্দোবস্ত ছিল, সেটার কারণে এই সংস্থাগুলো সেখান থেকে সরে আসে। একইভাবে শেখ হাসিনার বিচারটাকে আমার ভয় হচ্ছে যে সরকার তার মানে কি ব্যাখ্যা আমি জানি না, কারণ এই মানুষগুলো শেখ হাসিনা ফেরত আসলে তাদের নিরাপদ থাকার কোনো কারণ নাই, শেখ হাসিনা ফেরত আসবে বলে আমি মনে করি না। কিন্তু তারা এই কাজটা করছেন না, তারা বরং আমি একটা ব্যাখ্যা পেতে পারি যে তারা এমন একটা নৃশংসতা কিংবা এমন একটা অতিরিক্ত বিচারের একটা চেষ্টা করছেন, খাঁটি বিচারটা না করে, যেটাতে তাদের সকলেরই বিচার হতে পারতো। কিন্তু এটা পরে যে সমাজে আতঙ্ক তৈরি করেন, এটাতে সাধারণ আওয়ামী লীগের সদস্যরা হয়তো দেখা যায় তাদেরকে চাঁদা দেয়, ঘুষ দেয় কিংবা তাদের
রাজনৈতিকভাবে তার সাথে সম্পর্কিত হয়। আমি জানি না ব্যাখ্যাটা কি, এগুলোর মধ্যে দিয়ে তাদেরকে জিম্মি করে টাকা পয়সা না হতে পারে। বহু জায়গাতে বাণিজ্যের কথা শুনছি আমরা, নানান রকম মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য বা অন্যান্য নানান কিছু। এগুলো নিয়ে ভালো রকম গবেষণা হওয়া দরকার, কারণ শুধু শোনা কথার উপরে সবসময় বলা চলে না, কিন্তু গবেষণাটা হওয়া সম্ভব এবং গবেষণাটা করা উচিত। কিন্তু এই জাতীয় পুনর্গঠনের ব্যাপারটা আসলে আমরা দেখছি না। এবং ওই যেটা বললাম যে এটা অর্থনীতির ক্ষেত্রে যেমন তার অভাব আছে, তেমনিভাবে রাজনীতিতেও তার অভাবটা প্রকট।